হ্যালো এভরিওয়ান, আমরা 28শে ফেব্রুয়ারি 2026 সালে প্রথম আলো পত্রিকার ইম্পর্ট্যান্ট খবরগুলো এক নজরে দেখে নেব। পরবর্তীতে সেই ইম্পর্ট্যান্ট খবরগুলো এলাবোরেট করব। চলুন শুরু করা যাক। প্রথম আলো 2026 সালের 28শে ফেব্রুয়ারি পত্রিকা। এখানে গুরুত্বপূর্ণ নিউজগুলো রয়েছে যে কাবুলে পাকিস্তানের বিমান হামলা, সে মধ্যে গোলাগুলি, অনেক হতাহত হয়েছে। সংঘাত বন্ধের তৎপর বিভিন্ন দেশ, পরিস্থিতি নজরে রাখছে যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণ সংকট থেকে নজর ঘোরাতে কি সংঘাত। যে পাকিস্তান আফগানিস্তানের যে সংঘাত, সেই রিলেটেড একটি নিউজ দেখবো আমরা। এছাড়া দেশে ভূমিকম্পের একটি নিউজ রয়েছে যে দেশে 13 মাসে 32টি ভূমিকম্প উৎপত্তি কম ঝুঁকির অঞ্চলেও। পাশাপাশি বাংলা একাডেমি পুরস্কারকে ঘিরে যে দীর্ঘ বিতর্ক, সেটি আমরা দেখতে পারি। এবং প্রধানমন্ত্রী 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেন, এটা আমরা দেখব। এছাড়া রয়েছে অভিমত এবং বিশ্লেষণে এটা আপনারা দেখে নিতে পারেন যে বেলুচিস্তানের সশস্ত্রতা উস্কে দিল কারা। এটি দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব আমরা আলোচনা করেছিলাম। এছাড়া আন্তর্জাতিক পেজে আর কোনো কিছু আছে গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক পেজে আন্তর্জাতিক পেজে যাওয়ার আগে মতামতে রয়েছে ন্যায় বিচার না থাকলে রাষ্ট্রের কী দরকার, এটা আমরা দেখব। মদিনা আহমেদের লেখা। এছাড়া সম্পাদকীয় রয়েছে কৃষির মৌকুব। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পড়ব। বিশ্ব নিরাপত্তায় রয়েছে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল যে জেমস রাইসেফের লেখা। আগামীর যুদ্ধের জন্য কি প্রস্তুতি নিতে হবে এখনই, এই আর্টিকেলটি আমরা দেখব। এছাড়া আন্তর্জাতিক পেজে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা শিগগিরই থামছে না, এটা আমরা দেখব। সামরিক সক্ষমতায় এগিয়ে পাকিস্তান, আধুনিকায়নে পিছিয়ে আফগানিস্তান, এটা আমরা দেখব। ইরান এবং যুক্তরাষ্ট্র আলোচনা কোনো চুক্তি ছাড়াই হয়ে গেছে, এই আর্টিকেলটি আমরা দেখব। এবং অর্থ বাণিজ্যে রয়েছে 170 বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার বন্ধ হলো, এখান থেকে কিন্তু একটি ইনফরমেশন আমরা দেখব। পাশাপাশি রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে, অক্সফোর্ড ইকোনমিক্সের একটি আর্টিকেল, এটা আমরা দেখব। সো আর কোনো কিছু রয়েছে শেষ পাতায়? শেষ পাতার আরেকটি গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে যে বকেয়া এবং জ্বালানির সংকটে লোডশেডিংয়ের সংখ্যা, এই আর্টিকেলটি আমরা দেখবো। এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এই আর্টিকেলটি দেখব। কাবুলে পাকিস্তান বিমান হামলা, সীমান্তে গোলাগুলি এবং অনেক হতাহত। যে সংঘাতে কিন্তু জড়ালো পাকিস্তান আফগানিস্তান, এটা আমরা জানি। এ পরিস্থিতিকে প্রকাশ্য যুদ্ধ প্রকাশ্য যুদ্ধ হিসেবে ঘোষণা দিয়েছে ইসলামাবাদ, পাকিস্তান। কাবুল, কান্দাহার, পাক তিকা প্রদেশে কি আফগানিস্তানের এই কাবুল, কান্দাহার, পাক তিকা থেকে সেদিন রাতভর কী হয়, হামলা চালায়, ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেখানে বলা হচ্ছে যে পাকিস্তানের এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন গজব লিল হক। পাকিস্তানের এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন গজব লিল হক। এটা আমরা পড়ে নিতে পারেন। সেখানে যে তেহরিকে তালেবানের কথা বলা হচ্ছে, তেহরিকে তালেবান পাকিস্তান, টিটিপি। তেহরিকে তালেবান সম্বন্ধে বলা হচ্ছে। আফগানিস্তান তাদের অপারেশন গজব লিল হক, তাই না? আফগানিস্তানে তাদের অপারেশন গজব লিল হকের চলমান অবস্থা রয়েছে। এই আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে এই হামলার পেছনে ইসলামাবাদ যে কারণটি দেখিয়েছিল, সে কারণটি আমরা দেখি যে কেন ইসলামাবাদ আফগানিস্তানে হামলা চালিয়েছিল। আফগানিস্তানের তালেবান সরকার সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের সীমান্ত অঞ্চল অস্থিতিশীল করে তুলছে। তাদের দমনের জন্য কি এ হামলা? পাকিস্তান বলছে যে আফগানিস্তানের তালেবান সরকার সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের সীমান্ত অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে, তাদের দমনের জন্য এই হামলা। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে রয়েছে কিন্তু ডুরান্ট লাইন, এটা আমরা জানি। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ট লাইন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম শাহবাজ শরীফ। চলুন পরবর্তী আর্টিকেলে। এখানে আল জাজিরার একটি আর্টিকেল রয়েছে যে সংঘাত বন্ধের তৎপর বিভিন্ন দেশ, পরিস্থিতি নজর রাখছে যুক্তরাষ্ট্র। এই আর্টিকেলটি আমরা দেখি পৃষ্ঠা 2-5 নম্বর কলমে।
আচ্ছা, এখানে বলা হচ্ছে সংঘাত বন্ধে তৎপর বিভিন্ন দেশ। তো বিভিন্ন দেশ কিন্তু তৎপরতা চালাচ্ছে সংঘাত বন্ধ করার জন্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, কাতার, ইরান, রাশিয়া, চীন, মালয়েশিয়া। কেন তারা এই সংঘাত বন্ধের তৎপরতা চালাচ্ছে সেটা আমরা দেখি। ওকে, আফগানিস্তান এবং পাকিস্তান সংঘাত এবং মধ্যস্থতায় বিভিন্ন দেশের তৎপরতা এবং কেন। যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী যে সীমান্ত সংঘাত বা উত্তেজনা, মধ্যবর্তী সীমান্ত সংঘাত, যে ডুরান্ড লাইনে যে সীমান্ত সংঘাত চলছে, তার প্রশমনে বিভিন্ন দেশের তৎপর হওয়ার পেছনে মূলত কী ধরনের কারণ রয়েছে? যে ভূ রাজনৈতিক কারণ রয়েছে, ভূ রাজনৈতিক নিরাপত্তাজনিত কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ, ভূ রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক, এই 3 ধরনের কারণ রয়েছে। যে এই অঞ্চলে অস্থিরতা তৈরি হলে তা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার এটার কি একটা প্রভাব পড়ে। ঠিক আছে, যে কারণগুলো আমরা দেখি একটু। যে বিশ্বের অনেক দেশ, বিশেষ করে পরাশক্তিগুলো মনে করে যে আফগান পাক সীমান্তে যুদ্ধাবস্থা তৈরি হলে জঙ্গি গোষ্ঠীগুলো, যেমন তেহরিকে তালিবান পাকিস্তান, আইএস, ইসলামিক স্টেটস, এগুলো জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করার সুযোগ করে দেবে। এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তো ভূ রাজনৈতিক এই জন্য কি উন্নত বিশ্ব বা কোনো দেশ চাইবে না যে তাদের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হোক এবং এই ধরনের জঙ্গি গোষ্ঠী এর আবির্ভাব ঘটুক। আর ভূ রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে বলা হচ্ছে যে এখানে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে। এখন চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এই সুরক্ষার জন্য এই অঞ্চলের শান্তি অত্যন্ত জরুরি। ঠিক আছে, একটা বিআরআই আর একটা সিপিইসি, যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং পাকিস্তান ইকোনমিক করিডোর, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের সুরক্ষার জন্য এই অঞ্চলের শান্তিকে খুব জরুরি। ওকে, মধ্য এশিয়ার দেশসমূহ তে বলা হচ্ছে যে আফগানিস্তানের স্থিতিশীলতার ওপর তাদের সমুদ্র বন্দরের সাথে যুক্ত পথ, যেমন ট্রানজিট, নির্ভর করে। আবার শরণার্থী সংকট, এটা একটা ব্যাপার, রিফিউজি ক্রাইসিস। যেহেতু যুদ্ধ শুরু হলে বড় ধরনের মানবিক বিপর্যয় হয়, শরণার্থী সমস্যা সৃষ্টি হয়। পাকিস্তান ইতিমধ্যে লক্ষ লক্ষ আফগান শরণার্থীর আশ্রয়দাতা। হ্যাঁ, নতুন করে যুদ্ধ হলে এই চাপ আরও বাড়বে, যা ইরান সহ পার্শ্ববর্তী দেশ এবং এমনকি ইউরোপের দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। সীমান্ত বিরোধের ক্ষেত্রে বলা হচ্ছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমানা বিরোধ, যে ডুরাল লাইনে, এই সীমানা বিরোধ নিরসনে মধ্যস্থতা না করলে এটি স্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে। এই জন্য বিভিন্ন উন্নত বিশ্ব বা প্রবাসী দেশগুলোর তাদের এগিয়ে আসা দরকার এই সীমান্ত বিরোধ বা স্থায়ী যুদ্ধ রোধ করার জন্য। যে প্রতিবেশী দেশগুলো চায় না এই সংঘাত আর বড় কোনো আন্তর্জাতিক যুদ্ধে মোড় নিক। যে আপনার প্রতিবেশী যদি অশান্তিতে থাকে তাহলে কিন্তু আপনি নিজেও অশান্তিতে থাকবেন। আপনার প্রতিবেশীর বাসায় যদি নিত্য নতুন প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা হয় তাহলে আপনার বাসাতেও কিন্তু সেটা একটা প্রভাব পড়ে। সো এই জন্য কোনো দেশ চাইবে না যে তার প্রতিবেশী দেশগুলোতে ঝামেলা চলুক বা যুদ্ধ অবস্থা বিরাজ থাকুক বা যুদ্ধ লেগে যাক সত্যি সত্যি। আর বাণিজ্য এবং কানেক্টিভিটির ক্ষেত্রে দক্ষিণ এশিয়া থেকে মধ্য এশিয়ার পণ্য রপ্তানি পণ্য পরিবহনের জন্য আফগানিস্তান এটি ল্যান্ড ব্রিজ হিসেবে কাজ করে। এই পথে বাণিজ্য সচল রাখতে হলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা খুব জরুরি। যে পথে বাণিজ্য সচল রাখতে হলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে পাকিস্তান যদি এর দাবি মেনে নিতে হয় তাহলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ আফগানিস্তানের হাতে তুলে দিতে হয়। বেলুচিস্তানেরও কিছুটা চলে যায়। এটা পাকিস্তানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এটা নিয়ে লড়াইটা কি নিয়ে, যে পাকিস্তান যদি দাবি মেনে নিতে হয় যে তাহলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ আফগানিস্তানের হাতে তুলে দিতে হচ্ছে এবং বেলুচিস্তানেরও কিছু অংশ আফগানিস্তানের মধ্যে চলে যাবে। এটা পাকিস্তানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তো ভূ রাজনৈতিক বিশ্লেষকদের সাধারণভাবে বক্তব্য কি, বিভিন্ন দেশ অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের নজর ঘোরাতে বাইরের শত্রুর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পাকিস্তান একাধিক অভ্যন্তরীণ সংকটের মধ্যে দিয়ে রয়েছে, সেই কারণে তারাই যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। যে এই যুদ্ধ যখন পরিস্থিতি তৈরি হবে তখন দেশের জনগণ দেশের সরকারের উৎখাত করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারবে না বা নেওয়ার মানসিকতায় থাকবে না যখন দেশে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করবে। আচ্ছা, এখানে কী রকম পরিস্থিতি বিরাজ করছে, যেমন চরম দারিদ্র্য রয়েছে, বিশেষত খাদ্য সংকট দেখা দিয়েছে, যুবকদের অধিকাংশই কর্মহীন, আনএমপ্লয়েড, তালেবান সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এই ধরনের সংকট
এগুলো যাতে জনগণ ডিরেক্টলি এগুলো নিয়ে যাতে চিন্তা ভাবনা করতে না পারে বা সাময়িকভাবে তাদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন। আচ্ছা, বাংলা একাডেমি পুরস্কার ঘিরে বিতর্ক। মোহন রায়হানকে মনোনীত করার পর কিন্তু পুরস্কার দিতে চায়নি বাংলা একাডেমি, সেটি আপনারা দেখে নিতে পারেন। আর এখানে রয়েছে যে দেশে 13 মাসে 32 ভূমিকম্প হয়েছে। এটি ইম্পর্টেন্ট যে 2016 সালে 2016 থেকে 2024 সাল পর্যন্ত দেশে মোট সংঘটিত ভূমিকম্প 39টি। আর 13 মাসে সর্বোচ্চ মাত্রা ভূমিকম্প 21শে নভেম্বর 2025 রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7 নরসিংদীর মাধবদীতে। ওকে, নরসিংদীর মাধবদীতে। ওকে, চলুন পরবর্তী আর্টিকেল বলতে। আচ্ছা, অভিযান বিশ্লেষণে বেলুচিস্তানের সশস্ত্রতা উস্কে দিল কারা? আলতাফ পারভেজের লেখা এই আর্টিকেলের শেষ পর্ব, দ্বিতীয় পর্ব। আবার দেখে নিতে পারেন পুরোটি। আমরা মূল পয়েন্টগুলো দেখি। যে যেসব বিবরণ মিলছে তাতে স্পষ্ট জাতিগত স্বাধিকারের সংগ্রামের নেতৃত্বে ট্রাইবাল নেতাদের হাত থেকে শহরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর হাতে চলে গেছে। যেসব বিবরণ মিলছে তাতে কি স্পষ্ট তো জাতিগত যে স্বাধিকারের সংগ্রামের নেতৃত্বে ট্রাইবাল নেতাদের হাত থেকে শহরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর হাতে কি চলে গেছে? তাদের নেতৃত্ব চলে গেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মতোই বালুচদের চলমান সশস্ত্রতাও যে ব্যাপক জনসমর্থনের উপর দাঁড়িয়ে পরিচালিত হচ্ছে তার বড় প্রমাণ আত্মঘাতী হামলার বৃদ্ধি। এখন এতদিন চীনের অর্থনৈতিক উপস্থিতির যে একচেটিয়াত্ব ছিল, ওয়াশিংটন তাতে ভাগ বসাতে চাইছে। ঠিক এই সময় প্রদেশ জুড়ে গেরিলা সশস্ত্রতা বেড়ে যায়। তো আপনার আর্টিকেলটি পড়ে নিতে পারেন। ওকে, আমরা নেক্সট আর্টিকেল বলতে যাই। আচ্ছা, সো এটা আমরা দেখবো যে কৃষি সম্পাদকীয়তে রয়েছে কৃষি ঋণ মওকুফ। এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা দেখি। আচ্ছা, 1550 কোটি টাকার এই ঋণের বোঝা থেকে মুক্তি পাবে দেশের প্রায় 12 লাখ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। যে কৃষক কার্ড সম্পূর্ণভাবে চালু হলে 12 লাখ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক কী হবে, তাদের এই ঋণের বোঝা থেকে মুক্তি পাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বছরে দেওয়া হবে ঋণ কত? এটা প্রায় 1550 কোটি টাকা। ওকে, 1550 কোটি টাকা, যা গ্রামীণ জনপদে স্বস্তি ও নতুন উদ্দীপনা সঞ্চার করবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে পাশাপাশি কিস্তির টাকায় সাশ্রয় হয় সেই অর্থ উন্নত বীজ, সার এবং আধুনিক সেচ পদ্ধতিতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে, যা প্রকারান্তরে দেশের মোট কৃষি উৎপাদন বৃদ্ধিতে কী হবে, সহায়ক ভূমিকা পালন করবে। আচ্ছা, সরকারের এই সিদ্ধান্তের একটি মানবিক দিকও রয়েছে যে অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপদেষ্টার ভাষ্যমতে ঋণের দায় থেকে মুক্তি পাওয়া হয় প্রান্তিক পরিবারগুলো এখন বাড়তি অর্থ যেটা আছে সেটা সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারবে। সো 10 মার্চ থেকে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা এসেছে। 10 মার্চ থেকে চালু হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা, এখন এই শুধু ফ্যামিলি কার্ড চালু করলে হবে না, পাশাপাশি অন্যান্য পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। কীরকম? যে শুধু ঋণ মৌকুফই যথেষ্ট নয়, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। খুব গুরুত্বপূর্ণ, কৃষকদের উৎপাদিত যে পণ্য সেটার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। যে কৃষক বিক্রি করছে 10 টাকা দিয়ে, কেউ সেটা 10 টাকা দিয়ে কিনে সে খুচরা বিক্রি করছে 100 টাকা বা 50 টাকা, তা কৃষকের লস হয়ে গেল। এখন যেটা স্বাভাবিকভাবে কৃষকের বিক্রিত মূল্য এবং বাজারের বিক্রিত মূল্য থেকে পার্থক্য খুব একটা বেশি হওয়ার কথা না। তো এখানে কি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমাতে হবে। কৃষকদের কাছ থেকে যদি একটা পণ্য বাজারে 100 টাকা বিক্রি করা হয়, তাহলে কৃষকদের কাছ থেকে অবশ্যই সেটা 70-80 টাকায় কিনে নিতে হবে, যাতে কৃষকরা সেটার একটা যোগ্য মূল্য পান। তো ওই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমাতে হবে। শস্য বিমা চালু করতে হবে। শস্য বিমা চালুর মতো কাঠামোগত সংস্কারও কি সমান তালে চালিয়ে যেতে হবে। তো ঋণ মওকুফই যথেষ্ট না, আমাদের দরকার কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। মধ্যস্বত্ব যে ভোগীগুলো রয়েছে, মিডিয়েটর, তাদের দৌরাত্ম কমাতে হবে। এবং 3 নাম্বার,
যে শস্য বিমা চালুর মতো যে কাঠামোগত সংস্কার, এগুলোর দিকে নজর দিতে হবে। এর আগে কিন্তু ঋণ মকুব করা হয়েছিল বিএনপির আমলে 1991 সালে 5,000 টাকা পর্যন্ত, এবার সেটা হয়েছে 10,000 টাকা। এখন সরকারের পদক্ষেপ কোনোভাবেই যেন সুযোগের অসৎ ব্যবহার না হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সরকারের এই জনবান্ধব উদ্যোগ সফল হলে তা কেবল কৃষি খাত নয়, বরং পুরো জাতীয় অর্থনীতির জন্য কি সুফল বয়ে আনবে। আচ্ছা, যে ন্যায় বিচার না থাকলে রাষ্ট্রের কি দরকার, এই আর্টিকেলটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা দেখবো এটাই বিশ্ব নিরাপত্তার যে আগামী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এখনই। জেমস রাইসেফেল লেখা আর্টিকেলে প্রজেক্ট সিন্ডিকেটের। ওকে, এখানে বলা হচ্ছে কি যে বিশ্ব নিরাপত্তার ইতিহাসে আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। যে শীতল যুদ্ধের অবসানের পর যে নীতি, অনুমান ও প্রাতিষ্ঠানিক কাঠামো আপেক্ষিক বৈশ্বিক স্থিতি নিশ্চিত করেছিল তা এখন মোচড় খাওয়ার পর্যায়ে পৌঁছেছে। এই দশকে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো যে সিদ্ধান্ত নেবে তা প্রজন্মের পর প্রজন্ম আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করবে। এখন ভবিষ্যতে কি আরও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে উঠবে, নাকি স্বৈরতান্ত্রিক আগ্রাসন আরও বিস্তার লাভ করবে, তাই এই দশকে কিন্তু নির্ধারিত হবে। সো এই দশকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশ্ব রাজনীতিতে, যে আগামী বছরগুলোতে কি গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে উঠবে নাকি স্বৈরতান্ত্রিক আগ্রাসন বাড়বে। কারণ এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দেশে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যে জুলাই আপরাইজিংয়ের মতো যে অভ্যুত্থানগুলো এরকম ঘটেছিল। ওকে, সো এগুলো কিন্তু গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ, এবং স্বৈরতান্ত্রিক যে শাসন সেটাকে প্রতিহত করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন বিশ্ব ব্যবস্থায় যে মহারূপান্তরের পিছনে যে তিনটি বড় পরিবর্তন দেখি, তো এখানে বলা হচ্ছে সম্মুখ যুদ্ধ, যে বিশ্ব এখন নীরব প্রতিদ্বন্দ্বিতা থেকে সরাসরি মুখোমুখি সংঘাতে চলে আসছে। যা আগে একটা যুদ্ধ অবস্থা চলতো, চলতো, এখন কিন্তু তারা সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করছে। যেমন বর্তমানে আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, এখানে আবার বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনীতি এবং সমাজ ও জাতীয় নিরাপত্তাকে দ্রুত বদলে দিতে শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কি ইকোনমিক্স, সোশ্যাল এবং ন্যাশনাল যে সিকিউরিটি রয়েছে সেগুলোকে দ্রুত বদলে দিতে শুরু করেছে। এখানে বলা হচ্ছে যুদ্ধ এখন তথ্য কেন্দ্রিক হয়ে উঠেছে। এখানে গতি নির্ভুলতা এবং নেটওয়ার্ক ভিত্তিক ব্যবস্থার নমনীয়তাই হচ্ছে মূল শক্তি। এখন ইউরোপ ও এশিয়ার গণতান্ত্রিক দেশগুলোর সাম্প্রতিক বছরগুলোই সেই প্রস্তুতি শুরু করেছে। এখন শীতল যুদ্ধ পরবর্তী আত্মতুষ্টি কাটিয়ে তারা নিরাপত্তা কৌশল হালনাগাদ করছে এবং প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। ওকে, এখানে বিভিন্ন দেশের উদাহরণ রয়েছে। জার্মানি, ওকে, 2022 সালে জার্মানি স্বীকার করে কি তারা একটি জাইটেনওয়েন্ডে ঐতিহাসিক পরিবর্তনের মুহূর্তে অতিক্রম করছে। তারা 100 বিলিয়ন ইউরো ওর একটি বিশেষ প্রতিরক্ষা তহবিল গঠন করছে। আচ্ছা, ইউরোপের বাইরেও কি জাপানি বছর প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। সবাই প্রতিরক্ষার দিকে নজর দিচ্ছে। এখানে বলা হচ্ছে যে প্রতিরক্ষা ব্যয় বাড়লেই যে কার্যকর সামরিক সক্ষমতা বাড়ে তা নয়, অনেক ক্ষেত্রে ব্যয় বাড়া সামরিক দক্ষতার চেয়ে দেশীয় শিল্প কর্মসংস্থান রক্ষায় বেশি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, উদাহরণ হিসেবে বলা যেতে পারে বেলজিয়াম ও নেদারল্যান্ডস বন্ধ হয়ে যাওয়া গাড়ি কারখানাগুলোকে সামরিক উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে। আবার ফ্রান্স, ইতালি নৌজাহাজ নির্মাণে বিনিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যুদ্ধ সক্ষমতার বৃদ্ধির পাশাপাশি তারা কর্মসংস্থান এবং শিল্প উন্নয়নে কি সমান গুরুত্ব পাচ্ছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এখন স্বৈরতান্ত্রিক দেশগুলো দ্রুত তাদের সেনা ও সামরিক সক্ষমতা আধুনিক করছে এবং হুমকি দেখাতে আগ্রহী। তাই এই সময় প্রতিরক্ষা বাজারের একটাই লক্ষ্য হওয়া উচিত, সবচেয়ে শক্তিশালী, কার্যকর ও সক্ষম সেনাবাহিনী গড়ে তোলা। আচ্ছা, আমরা উপসংহারটা দেখি যে গণতান্ত্রিক বিশ্বজুড়ে সরকার বুঝতে পারছে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং এক নতুন যুগের প্রস্তুতি জরুরি। এই বিরল রাজনৈতিক সমঝোতা, কৌশলগত স্বচ্ছতা ও অভিন্ন উদ্দেশ্যের মুহূর্তে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে আরও নিরাপদ ও স্থিতিশীল বিশ্বের ভিত্তি স্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তবে সেই প্রয়াসে ঠিক আছে, তবে সেই প্রয়াস আজকের যে আরও বেশি ঐক্য প্রয়োজন। সুযোগ হাতছাড়া হলে
আগামী দিনে যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিপক্ষের কাছে তারা দ্রুত ছড়িয়ে পড়বে। খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, ইন্টারন্যাশনাল পেজের এই নিউজগুলো আমরা এক নজরে দেখবো যে সামরিক সক্ষমতা এগিয়ে পাকিস্তান, আধুনিকরণে পিছিয়ে কি আফগানিস্তান রয়েছে। আচ্ছা, আফগান তালেবানদের সামরিক সক্ষমতা দিন দিন কমছে। আচ্ছা, এখানে পারমাণবিক শক্তি নিয়ে বলা হচ্ছে যে পাকিস্তানে আচ্ছা, একটি পারমাণবিক শক্তিধর দেশ, তাই না? আচ্ছা, তাদের কাছে 170টি পারমাণবিক বোমা বা ওয়ারহেড রয়েছে, 170টি পারমাণবিক বোমা রয়েছে। আর আফগানিস্তানে এদেশের কোনো কি পারমাণবিক অস্ত্র নেই। সেই সামরিক সক্ষমতা কিন্তু এগিয়ে পাকিস্তান। আচ্ছা, পরবর্তী আর্টিকেল, এখানে আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্ত উত্তেজনা শিগগির থামছে না, এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ইসলামাবাদের নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ খান মনে করেন যে পাকিস্তানি এই হামলা ইঙ্গিত দিচ্ছে যে কাতার, তুরস্ক, এমনকি সৌদি আরবের মধ্যস্থতাও পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা নিরসনে ব্যর্থ হয়েছে। যে পাকিস্তানের এই হামলা ইঙ্গিত দিচ্ছে যে কাতার, তুরস্ক, এমনকি সৌদি আরবের মধ্যস্থতাও পাকিস্তান আফগানিস্তানের উত্তেজনা নিরসনে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এখানে বিশ্লেষকরা মনে করছেন কি ইসলামাবাদ এখন নতুন এক প্রতিরোধ কাঠামো তৈরি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা একটি বার্তায় দিতে চায় যে কি টিটিপি, তারপরে তালেবান, পাকিস্তান বা অন্য যে কোনো গোষ্ঠী হোক না কেন, আফগানিস্তান থেকে কোনো হামলা চালানো হলে কাবুলকে তার চরম মূল্য দিতে হবে। অর্থাৎ আফগানিস্তানের প্রত্যেকটি পদক্ষেপের পাল্টা জবাব দেবে পাকিস্তান বা ইসলামাবাদ। এখন কয়েক দশকের যুদ্ধ এবং সংঘাত শুরুর পর থেকে অন্তত 30 লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছে, যা বর্তমানে দুই দেশের মধ্যে বাড়তি বিরোধের সৃষ্টি করেছে। যে যুদ্ধ সংঘাতের কারণে 30 লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছে, আফগানিস্তান থেকে পালিয়ে এসেছে, পাকিস্তানে আশ্রয় নিয়েছে। ওকে। আচ্ছা, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা কি কোনো চুক্তি ছাড়াই কিন্তু শেষ হয়ে গেল। যে দুই পক্ষ নিজ দেশের কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করার পর শীঘ্রই আলোচনা আবার শুরু করবে। আগামী সপ্তাহে ভিয়েনায় আবার আলোচনা। যেখানে আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে এটিকে অভিহিত করেছেন দেশটির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। ওকে, সো আমাদের এখন মতামত পেজে আচ্ছা, মতামত না, আমরা এখন অর্থ বাণিজ্য পেজের এই আর্টিকেলটি দেখি যে 170 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ। আচ্ছা, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্বন্ধে আমরা দেখি যে 1600 সালের 31শে ডিসেম্বর রানী প্রথম এলিজাবেথের দেওয়া রাজকীয় সনদের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 1612 থেকে 1613 সালের দিকে সুরাটে কোম্পানিটি প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। যে 1612 থেকে 1613 সালের দিকে সুরাটে প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির নীতির ফলে ব্যাপক শোষণ, নগদ ফসল চাষে বাধ্য করা এবং অর্থনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। এসব কর্মকাণ্ড বারবার দুর্ভিক্ষ ডেকে আনে, যে গ্রেট বেঙ্গল ফ্যামাইন এর মধ্যে অন্যতম। 3 কোটি মানুষের মৃত্যু হয় কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতির ফলে। 1874 সালে ব্রিটিশ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিলুপ্ত করে। যে 1874 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিলুপ্ত করে ব্রিটিশ পার্লামেন্ট। তার মানে এই 1600 সালে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে স্থায়িত্বকাল কি 1600 সাল থেকে শুরু করে এই 1874, তার মানে মোটামুটি 274 বছর ছিল। আচ্ছা, তারপরে আর্টিকেলটা দেখি যে রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি রয়েছে। এটা হচ্ছে অক্সফোর্ড ইকোনমিক্সের একটি স্ট্যাট বলা চলে। আচ্ছা, অক্সফোর্ড ইকোনমিক্স দেখি 5টি সূচকের ভিত্তিতে অর্থনৈতিক ঝুঁকি পরিমাপ করে, খুব গুরুত্বপূর্ণ। তারা 5টি ঝুঁকির ওপর ভিত্তি করে পাঁচটি সূচকের উপর ভিত্তি করে অর্থনৈতিক ঝুঁকি পরিমাপ করে। সেই সূচকগুলো হচ্ছে বাজার চাহিদা থাকবে 1 নম্বর, বাজার ব্যয় থাকবে, বিনিময় হার থাকবে, রাষ্ট্রের ঋণমান থাকবে এবং বাণিজ্য ঋণ। এই 5টা, বাজার চাহিদা, বাজারের ব্যয়, বিনিময় হার, রাষ্ট্রের ঋণমান, বাণিজ্য ঋণ। এবং ঝুঁকি নির্ধারণ করা হয় 1 থেকে 10-এ, এবং 10 মানে সর্বোচ্চ ঝুঁকি। আচ্ছা, প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা কি? বাণিজ্য ঋণ সংক্রান্ত। কি বিপুল খেলাপি ঋণ রয়েছে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। দুর্বল তদারকি, সীমিত ঋণ তথ্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ব্যাংকগুলো বড় ঋণ গ্রহীত সেবাকে বেশি করে ঋণ দিলেও ঝুঁকি
কম থাকা সত্ত্বেও গৃহস্থলী এবং আবাসন খাত তুলনামূলক কম ঋণ পায়। আচ্ছা, এখানে পরেতে বলা হচ্ছে মূল্যস্ফীতি 4.6%, জানুয়ারিতে 8.6% মূল্যস্ফীতি রয়েছে, তাই না? যা অক্টোবরে ছিল কি 8.2%। আর জানুয়ারিতে 2024 মূল্যস্ফীতি হয়েছে 8.6%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের 10% অপরিবর্তিত রেখেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কি এবং রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুধার যে পলিসি রেটটা সেটা 10% অপরিবর্তিত রেখেছে। উত্তরণের পর আচ্ছা, আমাদের এলডিসি উত্তরণ হবে। উত্তরণের পর বাণিজ্য রপ্তানিতে 9 থেকে 12% পর্যন্ত শুল্ক বসতে পারে, যেখানে হয়তো আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে কি বিনা শুল্কে হয়তো পণ্য রপ্তানি করতে পারি, সেখানে 9 থেকে 12% একটা ব্যাপক চাপ আমাদের উপর আসতে চলছে এলডিসি উত্তরণের পরবর্তী সময়গুলোতে। আমার ফেব্রুয়ারি নির্বাচন একটি অনিশ্চয়তা উৎস দূর করলেও সংগঠিত থাকা ব্যাংকগুলো কি কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা মুদ্রানীতির কার্যকারিতা কি ক্ষুণ্ণ করেছে। আচ্ছা, এখানে একদম শেষ পাতা একটি আর্টিকেল রয়েছে, লোডশেডিং বকেয়া এবং জ্বালানি সংকট। লোডশেডিংয়ের যে সংখ্যা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখি যে সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে পাওনার জমা রয়েছে 46,000 কোটি টাকা, ব্যাপক একটা অ্যামাউন্ট, 46,000 কোটি টাকা সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে পাওনা জমেছে। গ্রীষ্ম মৌসুমে লোডশেডিংয়ের কিন্তু একটা ভোগান্তি হতে পারে, মানে লোডশেডিং হতে পারে গ্রীষ্ম মৌসুমে। দেশে উৎপাদন সক্ষমতা 28,000 মেগাওয়াট। আচ্ছা, চুক্তি অনুসারে সরকারি বেসরকারি সব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে নেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে অন্য দেশের সঙ্গে যে যৌথ মালিকানাধীন যে কেন্দ্রগুলো রয়েছে এবং ভারতের বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কোনো ভর্তুকি দেয় না অর্থ মন্ত্রণালয়, ফাইন্যান্স মিনিস্ট্রি। এই জন্য পিডিপির ঘাটতি বাড়ছে, সেসব ক্ষেত্রে কি বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া দিতে পারছে না তারা। আচ্ছা, দেশে কয়লা থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদন ক্ষমতা কি 1320 মেগাওয়াট। আর 1320 মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বাগেরহাটের রামপাল, দেখে নেবেন। আচ্ছা, কনক্লুশন দেখি যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জ্বালানি বিষয়ক বিশেষ সহকারী মতামিম, তিনি বলেন গ্যাসিং নির্ভরতা কমিয়ে জ্বালানি তেল কয়লা থেকে সর্বোচ্চ উৎপাদনের প্রস্তুতি নিতে হবে, এরপর তাপমাত্রার উপর ভরসা করতে হবে। গত বছর গ্রীষ্মের মতো কম তাপমাত্রা থাকলে এবার স্বস্তি মিলবে, আর না হলে গ্রীষ্মেই লোডশেডিং হবে। এটাই ছিল আজকের প্রথম আলো পত্রিকার অ্যানালিসিস। আশা করি আপনারা সব উপকৃত হবেন। আর পত্রিকাটি পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ।